কে তুমি মেয়ে? আর এই গভীর জঙ্গলের নিচে বসে বসে কান্না করছো যে? তুমি কি তোমার পথ হারিয়ে ফেলেছো নাকি? যদি তুমি পথ হারিয়ে থাকো তাহলে দয়া করে আমাকে সবটা খুলে বলো। আমার এই পৃথিবীতে কেউ নেই, কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না। তাই এই গভীর জঙ্গলে এসে বসে বসে ভাবছিলাম যে কোথায় যাব। আমার মতো এরকম অসহায় মেয়েকে কে একটুখানি আশ্রয় দেবে? তাই একটুখানি আশ্রয়ের সন্ধানেই ঘুরে বেড়াচ্ছিলাম। কত জায়গায় আশ্রয় খুঁজলাম, কিন্তু কেউ আমাকে একটু আশ্রয় দিল না। আমার মতো এরকম হতভাগী মেয়ে এই পৃথিবীতে আর একটাও নেই। আরে মেয়ে, তুমি যে আবার কি বলো না? যার কেউ নেই তার এই পৃথিবীতে বিধাতা আছে, বিধাতাই তাকে সাহায্য করবে। আমি এই জঙ্গলের শেষে ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকি। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে যেতে পারো। আমারও এই দিনকুলে কেউ নেই। আপনি তো একটা বড় মনের মানুষ, না হলে আমার মতো এরকম একটা হতভাগী মেয়েকে শুধুমাত্রই আশ্রয় দিলেন। আসলেই আপনার মতো এরকম ভালো মানুষ এই পৃথিবীতে আছে বলেই এই জঙ্গলটা এত সুন্দর। দয়া করে আপনার সাথে আমাকে নিয়ে যান। এখানে আমার কোনোই আপত্তি নেই। এই গভীর জঙ্গলে না থাকায় আপনার কাছে যাওয়াটাই আমার উত্তম। তুমি একদম ঠিক কথাই বলেছ। আমি এই জঙ্গলে বসবাস করি, কিন্তু কতবার যে জঙ্গলের পশুদের হাত থেকে বেঁচে ফিরেছি সেটা একমাত্র আমার এই বিধাতাই জানে। এখন তাড়াতাড়ি চলো, এই জায়গাটা বেশি একটা ভালো নয়। কিছুক্ষণ পরে এই জঙ্গলের যত পশু পাখি আছে সবাই বেরিয়ে পড়বে খাবারের খোঁজে। তখন যদি আমাদেরকে এখানে দেখে ফেলে, শেষমেশ আমাদেরকে কিন্তু ওই পশুদের পেটেই যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চলুন। এই ছোট্ট কুঁড়ে বাড়িটাতে আমি একাই থাকি। তোমার এখানে কোনো সমস্যা হবে না তো? কারণ জঙ্গলে তো তুমি নতুন নতুন থাকবে, আর তার মধ্যে জঙ্গল অনেক ভয়ঙ্কর হয়ে থাকে। আবার অনেক ঘটনার সম্মুখীনও হতে হয় এই জঙ্গলে। আমার তো এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তুমিও যদি কিছুদিন থাকো তাহলে তোমারও অভ্যাস হয়ে যাবে। আরে না না, কোনো ব্যাপার নয়। আমিও এই জঙ্গলে ভালো মতনই থাকতে পারবো। যখন আমি অনাথ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম তখন কেউ আমাকে একটু সাহায্য করেনি। আপনি আমাকে সাহায্য করেছেন, তাহলে আমি জঙ্গলে কেন, রাস্তার ধারে হলেও থাকতে আমার কোনোই আপত্তি হবে না। আরে, আপনার মনটা তো অনেক ভালো। উপকারের প্রশংসা করতে বেশ ভালোই জানেন আপনি। এখন অনেক কথা হয়েছে, এখন আপনি বলুন, আপনার কি খিদে পেয়েছে? খিদে তো একটু পেয়েছেই, কিন্তু খাবার আনবেন কোথা থেকে? এই গভীর জঙ্গলে খাবার আপনি পান কোথা থেকে? আর গ্রামটাও তো এখান থেকে অনেকটা দূরে। ওখান থেকে খাবার আনতে আনতেই তো অর্ধেক খাবার আপনার নষ্ট হয়ে যাবে। আসলে কি বলুন তো, এই গ্রামগঞ্জ থেকে কোনো খাবারই আমি খাই না। আমি এই জঙ্গলের ফলমূল খেয়েই কোনো রকমভাবে বেঁচে থাকি। আসলে কি বলুন তো, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, আর আমারও বনের ফলমূল খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আপনি এখন এখানেই থাকুন। আমার একটা পালিত গাছ আছে, ওখান থেকে আপনার জন্য কিছু ফলমূল নিয়ে আসি। বহুদিন ধরে এই পেয়ারা গাছটা আমার খাবারের যোগান দিয়ে আসছে। এই পেয়ারা গাছের উপকার এবং ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। আজকে দেখা যাচ্ছে বেশ অনেকগুলোই পেয়ারা ধরেছে।
এখান থেকে কিছু পেয়ারা নিয়ে ওই মেয়েটাকে খেতে দিই। মেয়েটার মনে হয় বড্ড খিদে পেয়েছে। কই, সেদিন তো একটা গাছের পেছনে একটা ঝুড়ি রেখে গিয়েছিলাম, দেখি তো ঝুড়িটা এখনো আছে কিনা। ওই ঝুড়িতে পেয়ারাগুলো ভরে তারপর বাড়িতে নিয়ে যাই। আশা করছি এখান থেকে কিছু পেয়ারা খেলে আপনার খিদেটা একটু হলেও উপশম হবে। আসলে আমি এই পেয়ারাগুলো খেয়েই কিছু বছর ধরে বেঁচে আছি। আমার আবার অভ্যাস হয়ে গেছে তো। নিশ্চয়ই খেতে পারবো, এ নিয়ে আপনি কোনোই চিন্তা করবেন না। এই পেয়ারাগুলো দেখেই তো আমার লোভ হচ্ছে। আমার মনে হয় এই পেয়ারাগুলো খুবই মিষ্টি হবে। তবে আপনি যদি চান তাহলে আপনার বাইরে যে জমিটা পড়ে আছে না, ওখানে কিছু চাষবাস করতেই পারেন। জমিটার মাটিটা কিন্তু অনেক নরম, সেখানে কিছু চাষবাস করলে কিন্তু ফসল অনেক ভালো হবে। আপনি একদম ঠিক কথাই বলেছেন, কিন্তু চাষবাস যে আমি করতে পারি না, আর তার মধ্যে আমার কাছে সেরকম কোনো টাকা পয়সাও নেই। না হলে গ্রাম থেকে কিছু বীজ এনে ওখানে চাষবাস করতাম। সেই ছোটবেলা থেকেই আমি এই জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে বড় হয়েছি, তাই গ্রামের চাষবাস কাজকর্ম বেশ একটা আমি করতে পারি না। কিন্তু আমি চাষবাস সম্পর্কে বেশ ভালোই জানি। আমি ছোট্টবেলায় আমার বাবাকে দেখতাম জমিতে গিয়ে কিভাবে চাষবাস করতো, কিভাবে সবজি লাগাতো, কিভাবে কি করতো, সব কিছুই আমি মনে রেখেছি। যদি আপনার কাছে বীজ থাকতো তাহলে আমি চাষ করে ফেলতাম। আমার মন কি বলছে জানেন? একদিন আপনার বাড়ির সামনে ওই জমিটাতে অনেক অনেক ফসল হবে। চাষা তো আশায় বাঁচি। ঠিক আছে, আপনি যখন অত করে বলছেন আর এত আশা দিচ্ছেন আমায়, তাহলে আমি আপনার কথাটাই মেনে নিলাম। এত কথার মাঝে তো আমি আপনার নামটাই শুনিনি। বলি, আপনার নামটা কি গো? আমার নাম টিয়া। আসলে আমি ছোটবেলায় খুব সুন্দরী ছিলাম তো, তাই বাবা মা আমাকে পছন্দ করে এই টিয়া নামটাই দিয়েছিলেন। আপনার নাম কি সেটাও তো আর শোনা হয়নি। আপনি ছোটবেলায় কেমন সুন্দরী ছিলেন তা আমি জানি না, কিন্তু এখন সত্যি সত্যি টিয়ার থেকেও বেশি সুন্দরী আপনি। আপনার এই নামটা যেন আপনার জন্যই তৈরি হয়েছে। আর আমার নাম হচ্ছে রঘু। রঘু আমাকে কত সাহায্য করলো, আমার জন্য কত কিছুই না করলো, কিন্তু রঘুর জন্য আমি কিছুই করতে পারছি না। যদি তার বাড়িটার ওই ফাঁকা জমিটাতে কিছু একটা চাষবাস আমি করতে পারতাম তাহলেও তো তার একটু উপকার হতো। কিন্তু বীজ ছাড়াই বা আমি কিভাবে চাষবাস করব সেটাই তো আর বুঝতে পারছি না। হে বিধাতা, এবার তুমি আমাকে একটা উপায় বের করে দাও না। এরকম একটা অসহায় ছেলেকে আমি একটু সাহায্য করতে চাই। আমার যেহেতু চাষবাস সম্পর্কে ধারণা একটু ভালোই আছে, তাহলে কেন আমি ওনাকে সাহায্য করব না? কি আছো? থাকলে বাইরে বেরিয়ে এসো না, আমার বড্ড খিদে পেয়েছে। বাড়িতে কেউ কি আছো? মনে হয় এই বাড়িতে কেউ থাকে না। ইস, আমার যা খিদে পেয়েছে, মনে হয় এবার খিদে মরেই যাব। জঙ্গলে আমাদের উপরে যা যুদ্ধ শুরু হয়েছে সেটা একেবারে নিবংশ হয়ে যাবে। আমার বাচ্চাগুলো 3-4 দিন ধরে কিছুই খায় না। মা হয়ে বাচ্চাদের না খেয়ে থাকতে দেখে আমার বুকটা একেবারে ফেটেই যাচ্ছে। বাড়িতে কেউ কি আছো? বাড়িতে কেউ কি আছো? আরে আরে, এই গভীর জঙ্গলের মাঝখানে আবার কে কথা বলছে?
আবার বাড়িতে কেউ কি আছো বলে চিৎকারও করছে। একবার বাইরে গিয়ে দেখি তো কে এলো বাড়িতে। আরে আরে, এ কি আশ্চর্য! একটা পাখি আমাদের বাড়িতে এসে কথা বলছে। এরকম আশ্চর্য ব্যাপার তো আমি আমার জীবনে কখনোই দেখিনি। ও পাখি, বলি তোমার কি হয়েছে গো? আর এভাবে চিৎকার চেঁচামেচি করে কাকে ডাকছো? আসলে তুমি জানো তো, আমার 3টা বাচ্চা 3-4 দিন ধরে কিছুই খায়নি। পুরো জঙ্গলে কত ঘুরে ঘুরে খাবার খুঁজেছি, কিন্তু কোথাও একটু খাবার খুঁজে পেলাম না। তুমি কি আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করবে? আমার বড্ড ভালো হবে। তুমি আমাকে কিছু খাবার দাও, এর বদলে তোমাকেও আমি একটা জিনিস দেব। আরে, এসব তুমি কি বলছো? তোমার বাচ্চাগুলো 2-3 দিন ধরে কিছুই খায়নি? ইস, তোমার বাচ্চাগুলো কতই কষ্ট না পাচ্ছে। তবে তুমি কোনো চিন্তা করো না, তুমি এখানেই একটু দাঁড়াও, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। এই পেয়ারাটাই বাড়িতে ছিল, এই একটা পেয়ারা দিয়েই তুমি তোমার বাচ্চাদের খিদে মেটাও। আর আমিও সকাল থেকে পেয়ারা খেয়েই আছি। তুমি নিজেও জানো না যে তুমি আমার কত বড় একটা উপকার করলে। তোমার এই ঋণ আমি কোনো দিনও ভুলবো না। তোমার এই উপকারের প্রতিদান আমি তোমাকে একদিন এসে দিয়ে যাব। তাহলে আজকে আমি আসি, আর একদিন না হয় তোমার সাথে আবারও দেখা হবে, খুব তাড়াতাড়ি। ঠিক আছে বন্ধু, তুমি বাড়িতে গিয়ে তোমার বাচ্চাদের খিদে মেটাও আগে, তারপরে না হয় তুমি আমাকে আমার উপকারের কথা শোনাবে। টিয়া, তুমি সেই অনেক দিন ধরেই এই শাড়িটাই পরে আছো, যেটা দেখে আমার আর একদমও ভালো লাগছে না। এই যে দেখো, এটা হচ্ছে আমার মায়ের বিয়ের শাড়ি, আর এই গহনাগুলো আমার মায়ের শেষ স্মৃতি। হয়তো এগুলোর দাম কম হতে পারে, কিন্তু এগুলো আমার কাছে আমার জীবন। আজকে আমি তোমায় এগুলো দিলাম, তুমি আজকে এগুলোই পরো। এগুলো পরে তোমাকে দারুণ লাগবে। আমার মা মৃত্যুর আগে আমাকে এই শাড়িটা আর এই গহনাগুলো আমায় দিয়েছিলেন, আর আজকে আমি তোমাকে দিচ্ছি। এগুলো তুমি খুব সাবধানে রেখো। আপনার মায়ের শেষ স্মৃতিগুলো আপনি আমাকে দিচ্ছেন? আসলেই আপনি একজন মহান মানুষ। না হলে এরকম অপরিচিত একটা মেয়েকে কেউ এভাবে মায়ের শেষ স্মৃতিগুলো দেয়? আপনার এই ঋণগুলো আমি যে কিভাবে শোধ করব সেটাই তো আমি বুঝতে পারছি না। আজকে থেকে আমি আপনার কেনা গোলাম হয়ে থাকব, আর আপনার ঘরের সকল কাজকর্মগুলো আমি করে দেব। আপনি আমাকে যেভাবে সাহায্য করেছেন, আবার আপনার বাড়িতে আমাকে আশ্রয়ও দিয়েছেন, এটা এই পৃথিবীর কেউ মনে হয় আর কোনোদিনও করেনি। শুধু আশ্রয় না, আমাকে এখানে আপনি সম্মানের সাথে রেখেছেন, এমনকি কোনো অভাব অনটন অপূর্ণ রাখেননি। শেষমেশ আবার নিজের মায়ের শেষ স্মৃতিগুলো, শাড়ি গহনাগুলো আমাকে দিয়ে দিলেন। কেন করছেন আপনি শুধু শুধু আমার জন্য এসব? আমি যে এরকম কেন করছি সেটা একদিন তোমাকে নিশ্চয় বলবো। এখন এসব কথা বাদ দাও তো। তুমি এসব বাজে কথা আমাকে আর কোনোদিনই বলবে না। আর তুমি আমার গোলাম হয়ে থাকবে কেন? এখন যাও যাও, মায়ের শাড়িটা পরে এসো দেখি তোমায় কেমন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আপনার মায়ের এই শাড়ি গহনাগুলো পরে আপনাকে এসে আগে দেখাচ্ছি। তোমাকে দেখে আমার মনে হচ্ছে আকাশ থেকে যেন চাঁদ নেমে এসেছে। আর সত্যি করে তোমার নামটাও তো টিয়া। আমার ভাবতেও অবাক লাগে, এত সুন্দরী একটা মেয়ে কি করে হতে পারে। যেন বিধাতা তোমাকে নিজের হাতেই তৈরি করেছেন। এবার কিন্তু আপনি আমার একটু বেশি প্রশংসা করছেন। আপনি আমাকে যতটা বলছেন আমি অতটাও সুন্দরী নয়। হয়তো
আপনার মায়ের শাড়ি গহনাটা পরে আমাকে একটু অন্যরকম লাগছে, আর তেমন কিছুই নয়। তবে আপনার মায়ের এই শাড়ি গহনাগুলো কিন্তু আমার বড্ড পছন্দ হয়েছে। এগুলো পরে আমি খুবই খুবই খুশি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখো বন্ধু, আমি তোমার জন্য এগুলো কি নিয়ে এসেছি। তুমি যে আমাকে সেদিন উপকার করলে, সেই উপকারের প্রতিদান আমি তোমাকে দিতে এসেছি। এই ধানের বীজগুলো দিয়ে যদি তোমার এই জমিতে ধানের চাষবাস করো, তাহলে তখন দেখবে এর ফলাফল। এসবের আবার কি দরকার ছিল বন্ধু তোমার এত কষ্ট করার? আমি তো তোমার কাছে আমার উপকারের প্রতিদান কোনো দিনই চাইনি। তুমি তোমার ছোট্ট বাচ্চাগুলোরই খেয়াল রেখো, আর আমার এসবের কোনোই প্রয়োজন নেই। শুধু শুধু এত কষ্ট করে এসব কেন নিয়ে এলে বন্ধু? তুমি বরং একটা কাজ করো, এই ধানের বীজগুলো তোমার বাসায় নিয়ে যাও, আর এগুলো তোমার বাচ্চাগুলো খেলে তোমার বাচ্চাগুলো অনেক দিন সুস্থ থাকবে। এমনিতেই তোমরা কত কষ্ট করো শুধুমাত্র দুটো খাবারের খোঁজে এই জঙ্গল ওই জঙ্গল ঘুরে বেড়াও। এগুলো শুধু বীজ নয় গো বন্ধু, এগুলো হচ্ছে এক জাদু বীজ। এগুলো খাওয়া যায় না বন্ধু, এগুলো শুধুই চাষ করা যায় আর বপন করা যায়। তুমি শুধু এগুলো একবার বপন করো, তারপরে তুমি দেখবে কত সুন্দর ফলন হয়েছে, যেগুলো দেখে তোমার বিশ্বাসই হবে না। তোমার কিন্তু আমার দেওয়া এই বীজগুলো রাখতেই হবে বন্ধু। তারপরে যখন বীজ থেকে অনেক ধান বেরোবে, তারপরে সেখান থেকেই না হয় তুমি আমাকে কিছু খাবার দিও। আমি সেগুলো বাসায় নিয়ে গিয়ে আমার ছোট্ট বাচ্চাদের খাওয়াবো, কেমন? আচ্ছা ঠিক আছে বন্ধু, এই বীজগুলো দিয়ে যদি ভালো শস্য ফলে, তাহলে তোমাকে আমি বছরের পর বছর এমনিতেই খাওয়াবো। তুমি আজকে আমাদের বাড়ির পাশে একটা বাসা বানিয়ে নিও, তারপরে সবাই একসাথে মিলেমিশে থাকবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আমি এখন আসি, কেমন? বিদায় বন্ধু, বিদায়। আপনি যে সেদিন জঙ্গল থেকে পেয়ারা এনেছিলেন, সেই পেয়ারা থেকে আমি একটা পেয়ারা ওই পাখিটাকে দিয়েছিলাম। তারপরে সে আমাকে বলেছিল যে সে আমাকে কিছু একটা উপকার করবে, তাই এই ধানের বীজগুলোই আমাকে উপকার হিসাবে দিয়ে গেল। তুমি যেমনই সুন্দরী, তেমনই তোমার মনটাও অনেক ভালো। তোমার মতো এরকম মেয়ে আমি আমার জীবনে আর একটাও দেখিনি, যে তুমি এত ভালো একটা মেয়ে। কিন্তু টিয়া, আমি যে চাষবাস করতে পারি না, তাহলে আমি এই ধানের বীজগুলো কিভাবে বপন করব, সেটাই তো বুঝতে পারছি না। আরে আপনি আর অত চিন্তা করবেন না তো, আমি আছি কিসের জন্য। আমি খুব ভালো মতনই জানি যে কিভাবে কি বীজ বপন করতে হয়। আপনি শুধু বসে বসে এখানে দেখবেন যে কিভাবে আমি ধানের ফলন ফলাই। এ কি, আমি তো নিজের চোখে কিছুতেই বিশ্বাসই করতে পারছি না যে আমার এই বাড়তি জমিটাতে এত সুন্দর ধানের ফলন হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ টিয়া। আমারও খুবই ইচ্ছা ছিল যে আমার এই বাড়তি জমিটাতে কিছু ফসল হবে, আর সেই ফসল থেকে আমি খাবার খেতে পারবো। আসলেই এরকম ধানের ফলন আমিও আমার জীবনে কোনোদিনও দেখিনি। এখান থেকে কিছু ধান নিজেদের জন্য রেখে আর বাকি ধানগুলো শহরে গিয়ে বিক্রি করে দিলেই সব থেকে ভালো হয়। আর আমাদের পাখি বন্ধুদের জন্য একটা এখান থেকে বড় অংশ রেখে দেব, কেমন? হ্যাঁ টিয়া, তুমি একদম ঠিক কথাই বলেছ। এরকম ধানের ফলন আমিও জীবনও দেখিনি। আমাদের এই পাখি বন্ধুটা একদম ঠিক কথাই বলেছিল। এটা সত্যি একটা জাদুকর বীজ ছিল। যাই হোক টিয়া, আমি যে তোমাকে একটা কথা বলবো বলবো বলে বলতে পারছিলাম না,
সেই কথাটা আজকে তুমি আমাকে বলতে দাও টিয়া। আমাকে আপনি আবার এমন কি কথা বলতে চান যে কথাটা বলতে আপনার অনেক দিন লেগে যাচ্ছে? শুধু বলবো আর বলবো, বলেই ফেলুন না আমাকে কি কথা বলতে চান। আসলে টিয়া, আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম ওই গাছতলায়, সেদিনই আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছিলাম। তোমাকে আমি সত্যি সত্যি বড্ড ভালোবাসি টিয়া। তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি যদি আমাকে বিয়ে করো, তাহলে তুমি আর আমি এই গভীর জঙ্গলে একটা ছোট্ট সংসার পাতব। আর এই গভীর জঙ্গলের বাড়িটা আমাদের দুজনারই হবে। আমিও জানি না যে আমিও আপনাকে কখন কিভাবে ভালোবেসে ফেলেছি। আমিও আপনাকে বিয়ে করতে চাই। আপনি আর আমি মিলে এই জঙ্গলে একটা সুখের সংসার পাতব, যেখানে শুধুই সুখ আর আনন্দ থাকবে।